নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারির পর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। হোয়াইট হাউসে গিয়ে জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন। বাইডেন তাকে প্রতিশ্রুতি দিয়েছেন খুব মসৃণভাবে ক্ষমতার হস্তান্তর হবে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে তুলসী গাবার্ড, তিনি হিন্দু, তিনি আমেরিকার নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন। তুলসী সেনাবাহিনীতে ছিলেন, কুয়েত এবং ইরাকে যুদ্ধে অংশ নিয়েছিলেন, ভারত বন্ধু হিসাবে পরিচিত। গীতা হাতে তিনি শপথ নেন। মার্কিন কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য এই তুলসী গাবার্ড, তিনি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান হতে যাচ্ছেন। আজকে আমি যে শিরোনামটা দিয়েছি, ভারতে শেখ হাসিনার 100 দিন, কেমন আছেন তিনি। 13ই নভেম্বর শেখ হাসিনার এবারের ভারতবাসীর 100 দিন পূর্ণ হলো। 5ই অগস্ট বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে তিনি গাজিয়াবাদের অদূরে হিন্ডন বিমান ঘাঁটিতে নেমেছিলেন। বাংলাদেশের সেনারাই তাকে পৌঁছে দিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। দু একদিন তিনি সেনাবাহিনীর অতিথিশালায় ছিলেন। তারপর তাকে নিরাপদ বাসস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন শেখ হাসিনা কোথায় আছেন, কেমন আছেন, এটা নিয়ে কিন্তু আগ্রহ সব মহলে আছে। বাংলাদেশের মানুষের মধ্যে আছে, আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে আছে এবং ভারতের মানুষদের মধ্যেও আছে। প্রথমে একটা কথা বলে নেওয়া যাক যে শেখ হাসিনার 5ই অগস্টে যখন ভারতে এলেন, তারপর থেকে তিনি টানা ভারতে আছেন। শেখ হাসিনার এই ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস, শাসক দল বিজেপি, এনডিএর শরিকরা, আইএনডিআইএ জোটের শরিকরা, এমনকি কোনো জোটেই যারা নেই তারা কিন্তু ভারত সরকারের এই অবস্থানকে দুহাত তুলে সমর্থন করেছেন। অর্থাৎ শেখ হাসিনার এই ভারতে আসা, ভারতে থাকা নিয়ে ভারতে একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে। এখন এটা কেন? তার কারণ শেখ হাসিনার সঙ্গে কংগ্রেস দলের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে গান্ধী পরিবারের, সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা সবার সঙ্গে। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ নির্মলা সীতারামন, অর্থমন্ত্রী, শীর্ষ নেতা মন্ত্রীদের সঙ্গেও খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তাছাড়াও কংগ্রেস এবং বিজেপির বাইরে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তাদের অনেকের সঙ্গে শেখ হাসিনার কার্যত পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই দিল্লিতে তিনি খুব ভালোভাবেই আছেন। দেখুন, তিনি এক্স্যাক্টলি কোথায় আছেন সেটা ভারত সরকার প্রকাশ করছে না, এবং প্রকাশ না করা আমি মনে করি খুব বাস্তবোচিত সিদ্ধান্ত। কারণ শেখ হাসিনার উপর প্রায় 2 ডজন বার হামলা হয়েছে। একবার তো এমন গ্রেনেড ছোড়া হয়েছিল তার সভায়, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন। এরকম বহু হামলা শেখ হাসিনার উপর হয়েছে। তাই তার বর্তমান ঠিকানা যদি সবাই জেনে যায় তাহলে তার নিরাপত্তার পক্ষে সেটা ভালো হবে না। তাই শেখ হাসিনাকে খুব সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। শোনা যাচ্ছে যে ক্যাবিনেট মন্ত্রীরা দিল্লিতে যে ধরনের বাংলো পেয়ে থাকেন, সেই রকম বাংলোই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বরাদ্দ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বলতে পারেন, যদিও শেখ হাসিনা তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে দিয়ে আসেননি, কিন্তু ভারত সরকার তাকে বলছে সাবেক প্রধানমন্ত্রী, তাই আমি বললাম সাবেক প্রধানমন্ত্রী। তিনি দিল্লিতে সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারদের জন্য যে বাংলো বরাদ্দ করা হয় সেরকম একটি বাংলোতেই আছেন। তার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, সাদা পোশাকে নিরাপত্তা রক্ষিত রয়েছেন এবং
গুটি কয়েক মানুষ ছাড়া শেখ হাসিনা ঠিক এই মুহূর্তে দিল্লিতে কোথায় রয়েছেন সেটা কারুর পক্ষে জানা সম্ভব নয়। তিনি কিন্তু দেখা সাক্ষাৎ করছেন। তার বোন রেহানা ছিলেন কিছুদিন, তারপরে তিনি লন্ডনে চলে যান। তার মেয়ে পুতুল, তিনি তো ইউনিসেফের একজন বড় পদস্থ কর্মচারী, দিল্লিতে তার অফিস আছে, ইউনিসেফের ফ্ল্যাট আছে, তিনি আসেন। ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গেও তার যোগাযোগ আছে, তারাও মাঝে মধ্যে দেখা করেন। কিন্তু বাংলাদেশ থেকে যারা চলে এসেছেন এই দেশে তাদের সঙ্গে নাকি শেখ হাসিনা দেখা করেন না, তাদের সঙ্গে ফোনেও কথা বলেন না। এর নির্দিষ্ট কারণ আছে, কারণ বাংলাদেশ থেকে যারা চলে এসছেন তারা যদি ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তাহলে একটা কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে, সেটা শেখ হাসিনাও চান না। কিন্তু তিনি ফোনে কথা বলছেন, বাংলাদেশের সাথে কথা বলছেন, বাংলাদেশে যারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন, তার ছেলের সঙ্গে কথা বলছেন, তার মেয়ে তো দিল্লিতেই থাকেন, তার বোন রেহানা কখনো লন্ডন কখনো তার সঙ্গে থাকছেন, সেটা শেখ হাসিনা করছেন। তিনি হয়তো বাংলাদেশে আওয়ামী লীগকে আবার চাঙ্গা করতে চান, সেই জন্য তিনি তার কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, যদিও মানসিকভাবে তার খুব একটা উৎফুল্ল থাকার কথা নয়। কারণ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর যে ধরনের অত্যাচারের ঘটনা হচ্ছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হচ্ছে, সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে, সেখানে মানসিকভাবে উৎফুল্ল থাকার কোনো কথা নয় শেখ হাসিনার। সম্ভবত তিনি মানসিকভাবে উৎফুল্ল নেইও, তিনি একটু কি বলবো হতাশ বলতে পারেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে। কিন্তু তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান, তার ধর্মাচরণের জন্য যে ব্যবস্থা দরকার ভারত সরকার করেছে, প্রচুর নিরাপত্তা আছে, এবং শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন এখানে থাকবেন, এটা নিয়ে কারুর মনে আয়োটা অফ ডাউট থাকার কথা নয়। ওই যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, এটা তিনি কি বলবো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা ভেবে একে ইংরেজিতে বলে প্লেইং টু দ্য গ্যালারি, অর্থাৎ নিজেদের অপদার্থতা ঢাকতে এই ধরনের কথাবার্তা বলে হাওয়া গরম করতে চাইছেন। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তিনি দেশের বাইরে থাকলেও বিচার হতে পারে, বিচারের রায় যা হবে তারপরে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য চেষ্টা করা হবে। আর ইন্টারপোলকে বললেন, আর ইন্টারপোল সঙ্গে সঙ্গে ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করলো, এরকম তো হবে না, এটা হয়ও না। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। এখানে ভারত সরকারের সোল ডিসক্রিশন, এবং অবশ্যই শেখ হাসিনা যতদিন চাইবেন, মার্ক মাই ওয়ার্ড, যতদিন চাইবেন তিনি সসম্মানে ভারতে থাকতে পারবেন। তিনি যদি মনে করেন বাংলাদেশে যাবেন, তখন ভারত সরকার ভেবে দেখতে পারে। তাহলেও ভারত সরকার দেখবে যে শেখ হাসিনার সেখানে কোনো জীবন সংশয়ের কারণ আছে কিনা। যদি ভারত সরকার নিশ্চিত হয় এবং শেখ হাসিনা ইচ্ছুক হন, তবেই তিনি বাংলাদেশে যেতে পারেন। সেই সম্ভাবনা আমি মনে করি সিমস টু বি রিমোট এট দিস জাংচার। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, 2013 সালে হয়েছিল, 2016 সালে সেটা একটু সংশোধনও করা হয়। তাতে কিন্তু স্পষ্ট করে বলা আছে, ধরুন যাকে আপনি প্রত্যর্পণ চাইছেন, বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে চাইছেন, তার বিরুদ্ধে তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশে কোনো অভিযোগ থাকতে হবে, পুলিশি অভিযোগ, বা যে দেশে মানে তাকে যদি বাংলাদেশে ফেরানো হয় তাহলে বাংলাদেশে তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। 5ই আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে 200-র উপর মামলা করা আছে, সেটা অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাহলে সেই লজিকে শেখ হাসিনাকে ওই প্রত্যর্পণ চুক্তিকে হাতিয়ার করে ফিরিয়ে আনা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ যদি চায় তবেই প্রত্যর্পণ হতে পারে। অতএব
ওগুলো সব বিষবাও জলে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজেদের অপদার্থতা ঢাকবার জন্য, আমি যাকে বলি না প্লেইং টু দ্য গ্যালারি, এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে তার আইন উপদেষ্টা আসিফ নজরুলের গুরুতর মতবিরোধ সামনে এসছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আসিফ নজরুল নিজেকে আরো উগ্র আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী দেখাতে চাইছিলেন। এই আসিফ নজরুলের যদি কিছু ভিডিও আপনি দেখেন, সমাজ মাধ্যমে আছে, সেখানে তিনি শেখ মুজিবুর রহমানের এমন গুণগান করেছেন, শেখ হাসিনার এমন গুণগান করেছেন, তার আজকের অবস্থান তার কিছুদিন আগের অবস্থানের সঙ্গে আসমান জমিন ফারাক। তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান 14 বছর কারাভোগ করেছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন, তার আত্মজীবনী পড়ে তিনি কয়েক রাত ঘুমোতে পারেননি, চোখ দিয়ে জল পড়ছিল, এটা বলেছেন আসিফ নজরুল। সেই আসিফ নজরুলের এখনকার অবস্থান দেখুন আর কিছুদিন আগেকার অবস্থান দেখুন। এই যে সমন্বয়কারী ছাত্ররা, সার্জিস, তাদের এক সময়কার বক্তব্য এখনকার বক্তব্য দেখুন, আকাশ পাতাল ফারাক। এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। এখন নিজেদের সার্বিক অপদার্থতা ঢাকবার জন্য ওই আসিফ নজরুল এখন শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে, এইসব কথা বলছেন। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে শেখ হাসিনার এই ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে। ভারত এরকম মানুষকে তো অতীতেও আশ্রয় দিয়েছেন। দলাই লামা সেই 5-এর দশক থেকে এখনো পর্যন্ত আছেন। তিনি ভারত সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ান, দীর্ঘদিন আছেন। টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি হয়েছে ভারতে, ধর্মশালা তার রাজধানী। শেখ হাসিনা বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করবেন কিনা এই মুহূর্তে আমি বলতে পারবো না দায়িত্ব নিয়ে। কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগকে আবার চাঙ্গা করতে চাইছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি দেখতে চাইছেন তার অবর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সরকারের তুলনা কিভাবে করছেন। বিভিন্ন মহল থেকে এই খবরটা স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। শেখ হাসিনার সময় জিনিসপত্রের দাম যা ছিল, এখন যা জিনিসপত্রের দাম, সাধারণ মানুষ তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে তার তুলনা করছেন। বাংলাদেশের বস্ত্র শিল্প ধুঁকছে। কয়েকদিন আগে ঢাকা ময়মনসিংহ জাতীয় সড়ক 2 দিন অবরোধ করা হয়েছিল। গার্মেন্ট ওয়ার্কাররা বেতন পাচ্ছেন না, বেতনের দাবিতে। বাংলাদেশে যে সমস্ত শিল্পাঞ্চল আছে সেখানে কার্যত হাহাকার শুরু হয়েছে। আর আসিফ নজরুলের মতো ভারত বিরোধীরা ভারতকে খেপিয়ে তুলছে। তারা জানে না বাংলাদেশের 3 দিক ভারত দিয়ে ঘেরা, জিনিসপত্র, অন্যান্য সামগ্রী, ওষুধ প্রভৃতি নানা কিছু আমদানির জন্য তাদের ভারতের উপর নির্ভর করতে হয়। চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতে আসেন, কিন্তু তিনি সেখানে ভারত বিরোধী স্বরকে উচ্চগ্রামে তোলার চেষ্টা করছেন। ভারত বিরোধী জঙ্গিদের কার্যত ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। আদানি $850 মিলিয়ন বাংলাদেশ সরকারের কাছ থেকে পায় বিদ্যুৎ সরবরাহের জন্য। তার একটা অংশ লেটার অফ ক্রেডিট দিয়েছে বাংলাদেশের সরকার, কিছুটা পার্ট পেমেন্ট করেছে। আবার ভারত সরকার বাংলাদেশ সরকারকে $800 কোটি খুব সহজ শর্তে ঋণ দিয়েছে, নামমাত্র সুদে। প্রচুর অনুদান দিয়েছে বিভিন্ন প্রকল্পে। বাংলাদেশ চীনের কাছ থেকে ঋণ নিয়েছে, রাশিয়ার কাছ থেকে নিয়েছে, আমেরিকার কাছ থেকে নিয়েছে, ভারতের কাছ থেকেও নিয়েছে। কিন্তু ভারতের কাছ থেকে তারা কার্যত প্রায় বিনা সুদে বলবো, মানে নামমাত্র সুদে $800 কোটি ভারত সরকার ঋণ দিয়েছে। বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয় হয়, অন্যান্য নানা রকম সংকট হয়, তখন ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হাই স্পিড ডিজেল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে যায়। বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। অর্থাৎ
ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং সেটা 2019 থেকে 24 আওয়ামী লীগের শাসন পর্বে সেটা খুব গভীর হয়েছিল, নির্ভরতা বেড়েছিল। আমরাও চেয়েছিলাম বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ যেন না হয়। শেখ হাসিনা অনেকাংশে সফল হয়েছিলেন, পুরোটা হয়নি। সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন শেখ হাসিনার সময়তেও হয়েছে, কিন্তু এখন সব রেকর্ড ছাপিয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ, জিওপলিটিক্যাল পার্সপেক্টিভকে মাথায় রাখলে। আমরা বারবার করে বলি উই ওয়ান ফ্রেন্ডলি নেবার, বাট উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। সেই ফ্রেন্ডলি নেবার কে যদি হোস্টাইল করার চেষ্টা হয় বাংলাদেশের একটা অংশ, তখন আমাদের উদ্বেগ বাড়ে। তাই অন্তর্বর্তী সরকার নিজেদের মধ্যেই চূড়ান্ত ডামাডোল, সেই ডামাডোল থেকে নজর ঘোরানোর জন্য আসিফ নজরুল এটা বলেছেন যে ইন্টারপোলের দ্বারস্থ হওয়া হয়েছে। তিনি নিজেও জানেন ওসবে কিছু হবে না। শেখ হাসিনার ভারতবাস নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সার্বিক ঐক্যমত্য তৈরি হয়েছে। তারা ভারত সরকারের পাশে আছেন এবং ভারত সরকারও দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা ভারতে আছেন, থাকবেন যতদিন তার মনে হবে তিনি ভারতে থাকবেন। এই নিয়ে কোনো রকম বিতর্ক, গুজব এসবের কোনো রকম সম্ভাবনা নেই। ইটস ক্রিস্টাল ক্লিয়ার। অতএব 5ই অগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে হিন্ডন এয়ারবেসে নামার পর 13ই নভেম্বর তার ভারতবাসের 100 দিন পূরণ হলো। বিভিন্ন সূত্র মাধ্যম জানা যাচ্ছে শেখ হাসিনা এইভাবেই তার দিন কাটাচ্ছেন। তিনি এর আগেও দীর্ঘদিন ভারতে ছিলেন, 75 থেকে 81 সাল পর্যন্ত। ভারতবর্ষের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সেই সময় থেকেই তার ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধীর সঙ্গে তৈরি হয়েছিল, গান্ধী পরিবারের সঙ্গে তৈরি হয়েছিল। রাহুল প্রিয়াঙ্কাকে তিনি কার্যত নিজের সন্তানের মতো স্নেহ করেন। এই যে কিছুদিন আগে মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যখন এলেন আর তারপরে একটা রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, তখন তিনি যে হোটেলে ছিলেন সেখানে রাহুল প্রিয়াঙ্কা তার সঙ্গে আলাদা করে দেখা করেছিলেন, অনেকক্ষণ কথা হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনার একটা পারিবারিক সম্পর্ক আছে, সেটা আপামর ভারতবাসী জানে, আওয়ামী লীগের নেতারা জানেন। অতএব শেখ হাসিনা ভারতে আছেন, যতদিন খুশি ভারতে থাকবেন। এই নিয়ে বোধহয় আর কোনো গুজব ছড়ানোর কোনো অবকাশ আছে বলে আমার মনে হয়।